বন্ধুরা, আজ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের 10th লেকচার এবং থার্মোকেমিস্ট্রির সেকেন্ড লেকচার, এবং এই সেকেন্ড লেকচারটাই থার্মোকেমিস্ট্রির ফাইনাল লেকচার। আমরা থার্মোকেমিস্ট্রির ফার্স্ট লেকচারে থার্মোকেমিস্ট্রির একটা পার্ট আলোচনা করেছিলাম। আজকে বাকি পার্টটা আলোচনা করব। আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম তার মধ্যে ছিল the different kind of heat change of a reaction and their interrelations, অর্থাৎ QV, QP, এগুলো আমরা ডিফাইন করেছিলাম। আমরা বলেছিলাম যে কিউভি অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জ হচ্ছে ডেল্টা ইউ বা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তার সঙ্গে সমান। হিট চেঞ্জ আর কনস্ট্যান্ট প্রেসার কিউপি, সেটা হচ্ছে ডেল্টা এইচ অর্থাৎ এনথালপি চেঞ্জ অফ এ প্রসেস, তার সঙ্গে সমান। এবং ডেল্টা এইচ ডেল্টা ইউ এর সম্পর্ক বা কিউপি কিউভি তাদের সম্পর্ক কিন্তু আমরা বের করেছিলাম। আজ আমরা বেসিক ল অফ থার্মোকেমিস্ট্রি নিয়ে কথা বলেছিলাম। আমরা লজ অফ ল্যাবোসিয়ান ল্যাবলাস এবং হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, এই দুটো জিনিস বুঝেছিলাম। তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটাকে বুঝেছিলাম এবং সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম কেমন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যেটা জোর দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থাকার জন্য আমি কেমিক্যাল রিয়াকশনসগুলোকে অ্যালজেব্রিক ইকুয়েশনের মতো করে ট্রিট করতে পারবো, এবং সেখান থেকে যে কোনো একটা পার্টিকুলার প্রসেসে যদি আমি এনথালপি চেঞ্জ না জানি, তাহলে অন্য বেশ কিছু প্রসেসের এনথালপি চেঞ্জের টার্মসে যে প্রসেসের এনথালপি চেঞ্জ আমি ডিরেক্টলি মেজার করতে পারছি না, সেটাকে আমি বের করতে পারি by using the Hess's law of constant heat summation. আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্ট সব এনথালপি অফ এ রিয়াকশন সেই নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ছিল কার্চফস ইকুয়েশন। এছাড়া প্রেসার ডিপেন্ডেন্স নিয়ে কথাবার্তা বলেছিলাম। আর ফাইনালি আমরা অ্যাডাবেটিভ ফ্লেম টেম্পারেচার নিয়ে কথাবার্তা বলেছি এবং ম্যাক্সিমাম যে ফ্লেম টেম্পারেচার হতে পারে সেটা আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে যদি কোনো একটা হাইড্রোকার্বনের কম্বাসন বা ইত্যাদি হয়, প্রসেসটি কিন্তু বেশ ফাস্ট প্রসেস, সেই জন্যে প্রসেসটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক তার উপরে নির্ভর করে এই সিস্টেমটা গরম হবে না ঠান্ডা হবে, অর্থাৎ টেম্পারেচারটা বাড়বে না কমবে, সেটা দেখেছিলাম। পার্টিকুলারলি হাইড্রোকার্বনের কম্বাসন যেহেতু একটা এক্সোথার্মিক প্রসেস, সেটা যে ফ্লেমের টেম্পারেচারটাকে বাড়াবে সেটা আমি বুঝেছিলাম। এবং যদি ওই হিটটা খুব ইমিডিয়েটলি ডিসিপেট করতে না পারে, সেটাকে আমরা তখনই টেম্পারেচারটা বাড়বে, আদারওয়াইজ হচ্ছে এটা ডিসিপেট করে যাওয়ার জন্য টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যেতে পারতো। আর ওই যে মানে একটা আইডিয়াল সিচুয়েশনে আমি ওটাকে আইডায়াবেটিক প্রসেস ধরে নিতে পারি, তখনই ম্যাক্সিমাম ফ্লেম টেম্পারেচারটা পেয়ে যেতে পারি। আর যদি নর্মাল সিচুয়েশন হয়, কিছুটা হিট ডিসিপেট হবে বলে আমি যে টেম্পারেচারটা পাচ্ছি সেই টেম্পারেচার যতটা ভাবছো ততটা না, তার তুলনায় কম কিছু একটা হবে। আজকের লেকচার আমরা মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে এনথালপি চেঞ্জ, সেটা নিয়ে কথাবার্তা বলবো। আমরা দেখব যে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য প্রসেস, এনথালপি চেঞ্জেস অফ এ প্রসেস ইজ নেমড অ্যাকর্ডিংলি। আমরা এনথালপি অফ ফরমেশন নিয়ে কথা বলবো, এনথালপি অফ কম্বাসন নিয়ে কথাবার্তা বলবো। এছাড়া এনথালপি অফ হাইড্রোজিনেশন, ল্যাটিস এনথালপি বা বন্ড হেবার সাইকেল, এটা নিয়ে অনেক আলোচনা করব। বন্ড ডিসোসিয়েশন এনথালপি বা অ্যাভারেজ বন্ড এনথালপি নিয়ে কথা বলবো। রেজোনেন্স এনথালপি নিয়ে কথাবার্তা বলবো। এনথালপি অফ নিউট্রালাইজেশন, এনথালপি অফ ডাইলিউশন, এনথালপি অফ সলিউশন, এনথালপি অফ অ্যাটমাইজেশন, এই ধরনের কথাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আর এই প্রত্যেকটা জিনিস জাস্ট জাস্ট প্রসেসটা যদি আমি জানি, তাহলে সেইখান থেকে যে জিনিসগুলো আলোচনা করা সেগুলো মোরাললেস একই রকমের, এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসগুলো কাজে লাগে। এই এই যে পার্টে যেগুলো আমরা আলোচনা করছি সেটা শুধুমাত্র ফিজিক্যাল কেমিস্ট্রির কনটেক্সটে ইম্পর্টেন্ট সেরকম নয়। অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রিক রেসপেক্টে কোন একটা রিয়াকশন ঘটবে কি ঘটবে না, সেটাও কিন্তু এখান থেকে বেশ কিছুটা বুঝতে পারা যায়। পার্টিকুলারলি অর্গানিক কেমিস্ট্রি যে মেকানিজম, যে কোনো একটা রিয়াকশন যখন হচ্ছে কোন বন্ডটা পার্টিকুলারলি ভাঙবে বা অনেকগুলো পসিবল প্রোডাক্ট করে কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে, এই সব নিয়ে কিছু আলোচনা কিন্তু এখানে আমরা করব। আচ্ছা, প্রথমেই চলে আসছি এনথালপি অফ ফরমেশন নিয়ে। ধরা যাক আমি কার্বন ডাইঅক্সাইড মলিকুল, তার জন্য এনথালপি অফ ফরমেশনটাকে বের করতে চাইছি। আচ্ছা, প্রথমে এনথালপি অফ ফরমেশন আমরা পরে ডিফাইন করছি। এনথালপি অফ ফরমেশন বেসিক্যালি হচ্ছে কোনো একটা কম্পাউন্ডকে ফর্ম করব, তার জন্য যে এনথালপি চেঞ্জটা হচ্ছে সেটা ফর্মাল ডেফিনেশন দেওয়ার আগে আমরা সেইটুকু বুঝে নিই যে ধরা যাক আমি কার্বন ডাইঅক্সাইড মলিকুলের এনথালপি অফ ফরমেশন বের করতে চাইছি। এবার কথা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন রকম ভাবে তৈরি হতে পারে। কার্বন সে গ্রাফাইট কন্ডিশনে নেওয়া হলো, অর্থাৎ গ্রাফাইটকে অক্সিজেনের রেসপেক্টে দহন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। এটা কার্বনের যে অন্যান্য অ্যালোট্রোপ গুলো আছে, লেটস কার্বন ডায়মন্ড ফর্মে নিয়ে তাকে অক্সিজেনের রেসপেক্টে কম্বাসন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। কার্বন মনোক্সাইড গ্যাস, তাকে অক্সিজেনের রেসপেক্টে কম্বাসন করলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। এছাড়া ক্যালসিয়াম কার্বনেট, তাকে যদি হিট করি
সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। দেয়ার আর হিউজ প্রসেসেস যা দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। আর এবারে কথা হচ্ছে যখন আমি এনথালপি ফরমেশন ডিফাইন করব, তখন এই যে বিভিন্ন প্রসেসগুলোর মধ্যে কোন প্রসেসটা অ্যাকচুয়ালি কনসিডার করব। সেখানে যেটা বলা হচ্ছে কনভেনশনালি যে আমি যখন এনথালপি ফরমেশন ডিফাইন করব, তখন একটা পার্টিকুলার কম্পাউন্ডকে তৈরি করব ফ্রম ইটস এলিমেন্টস ইন দ্য রেসপেক্টিভ স্টেবল স্টেট অফ এগ্রিগেশন। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে এবং অক্সিজেন আছে। কার্বন সে সলিড ফর্মই ইউজুয়ালি থাকে, সেটাই তার স্টেবল স্টেট অফ এগ্রিগেশন। এবার কার্বনের ক্ষেত্রে পার্টিকুলারলি যেহেতু তার বিভিন্ন রকমের বহুরূপ আছে বা অ্যালোট্রোপ আছে, দেখা যায় যে কার্বন গ্রাফাইটটা হচ্ছে থার্মালি বা থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল। যেটা আমাকে শুরু করতে হবে কার্বন গ্রাফাইট কন্ডিশনে। আর তার সঙ্গে যে অক্সিজেন লাগবে, অক্সিজেন হয়তো চাইলে আমি লিকুইড বা সলিড অবস্থায় নিতে পারি, কিন্তু তার স্টেবল স্টেট অফ এগ্রিগেশনে অক্সিজেন কিন্তু গ্যাসিয়াস অবস্থায় থাকে এবং সেটা ওই ডায়াটম ফর্মেই থাকে। সেই জন্য আমাকে আলটিমেটলি যে রিয়াকশনটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে এইটা, যে কার্বন গ্রাফাইট অক্সিজেন গ্যাস, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। সেই জন্য যখন আমরা ফর্মালি ডিফাইন করবো এনথালপি অফ ফরমেশন, সেটা হবে এরকম যে এনথালপি অফ ফরমেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ a change in enthalpy when a particular compound is formed from the requisite amount of its elements in their stable state of aggregation. তাহলে এটা ব্যাপারটা পরিষ্কার যে আমি তার এলিমেন্ট থেকে শুরু করব এবং সেই এলিমেন্টগুলো তার রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড স্টেট মানে স্টেবল স্টেট অফ এগ্রিগেশনে থাকবে, তবেই হবে এনথালপি অফ ফরমেশন। আচ্ছা, এবারে এনথালপি তো একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করলে যা এনথালপি চেঞ্জ হবে, নিশ্চয়ই 5 মোল কার্বন ডাইঅক্সাইড তার চেঞ্জ করলে এনথালপি চেঞ্জ আলাদা হবে, মানে অ্যাকচুয়ালি 5 গুণ হবে। সেই জন্য আমাকে অ্যাকচুয়ালি মোলার এনথালপি ফরমেশন নিয়ে কথাবার্তা বলতে হবে। অর্থাৎ আমি মানে সবসময় কিন্তু 1 মোল কোন একটা পার্টিকুলার কম্পাউন্ডকে তৈরি করব। সেই জন্য এই মোলার এনথালপি ফরমেশন এটাকে আমি ডিফাইন করব, ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of a particular compound is formed from its requisite amount of its elements in their stable state of aggregation. তার মানে আমি 1 মোল কোন একটা পার্টিকুলার কম্পাউন্ডকে তৈরি করব from its elements in their respective in the stable state of aggregation, সেটাই হবে মোলার এনথালপি অফ ফরমেশন। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো এনথালপি চেঞ্জ কিন্তু ইউজুয়ালি টেম্পারেচার প্রেসারের ফাংশনস হয়। অর্থাৎ রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট হচ্ছে, তার যে বন্ড ভাঙা করা হচ্ছে, তার জন্য একটা এনথালপি চেঞ্জ হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টগুলো যদি একই টেম্পারেচার প্রেসারে না থাকে, তাহলে কিন্তু টেম্পারেচার বা প্রেসারের এফেক্ট কিন্তু এনথালপি অফ দ্য রিয়াকশনের মধ্যে ঢুকে যাবে। তখন জাস্ট বন্ড ভাঙা করার জন্য বা অ্যাকচুয়ালি রিয়াকশনটার জন্য এনথালপি চেঞ্জটা হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। ইউজুয়ালি লোকে যেটা করে যে প্রথমেই হচ্ছে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টগুলোকে তাদেরকে একই টেম্পারেচার প্রেসারে রাখে, রেখে যে এনথালপি চেঞ্জটা ক্যালকুলেট করবে, সেটাই হবে জাস্ট রিয়াকশনের জন্য এনথালপি চেঞ্জ বা বন্ড ভাঙা করার জন্য যে এনথালপি চেঞ্জ সেইটা। আর এবারে কথা হচ্ছে যে আমি এই যে রিয়াক্টর এবং প্রোডাক্টকে কোন টেম্পারেচার কোন প্রেসারে রাখবো, এই কোন টেম্পারেচার কোন প্রেসারে রাখবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যে প্রেসার ডিপেন্ডেন্সটা ইউজুয়ালি লোকে এলিমিনেট করে বাই ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড স্টেট। আমরা স্ট্যান্ডার্ড স্টেট সেই ডেফিনেশনটা আমরা আগে বলেছিলাম যে স্ট্যান্ডার্ড জিনিসটা কি এবং কোন ক্ষেত্রে কোন স্ট্যান্ডার্ড স্টেট অ্যাকচুয়ালি ইউজ করা হয়। এটা সেই জন্যে ইউজুয়ালি যখন কোনো একটা লিটারেচারে কোনো একটা ডেটা থাকে বা এনথালপি অফ ফরমেশন যে ভ্যালুগুলো থাকে, সেখানে কতগুলো ইনফরমেশন দেওয়া হয়, অবভিয়াসলি সেটা মোলার এনথালপির ভ্যালুগুলো থাকে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশনের ভ্যালুগুলো দিয়ে দেওয়া থাকে কোনো একটা গিভেন টেম্পারেচারে। তাহলে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন সেটাকে আমি ডিফাইন করব, ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি when 1 mole of a particular compound is formed from the requisite amount of its elements in their stable state of aggregation, and at the same time all the reactants and products are in their respective standard state at a particular temperature. তাহলে কি হলো, এখানে 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট হলো। একটা হচ্ছে যে কম্পাউন্ড আমি তৈরি করব সেটাকে 1 মোল নেব। 2 নম্বর হচ্ছে আমি কোথা থেকে নেব, না ফ্রম দ্য এলিমেন্টস ইন দ্য স্টেবল স্টেট অফ এগ্রিগেশন। আর 3 নম্বর হচ্ছে রিঅ্যাকশন এবং প্রোডাক্ট সবাইকে তাদের রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড স্টেটে রাখবো। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন। এবং এই যে ডেটাটা, এই ডেটাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যে কোনো একটা বই যদি দেখা যায়, তার কিন্তু লিটারেচার ভ্যালুগুলো আছে, মানে মোটামুটিভাবে ইম্পর্টেন্ট সমস্ত কম্পাউন্ডগুলো তাদের স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন একটা পার্টিকুলার টেম্পারেচার ইউজুয়ালি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা কিন্তু ট্যাবুলেটেড ফর্মে থাকে। এই ডেটাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন পারপাসের ক্ষেত্রে, সেটা আমরা পরে খুব ভালো করে আলোচনা করব। আচ্ছা, এবার আমরা একটা স্পেসিফিক এক্সাম্পলে আসছি। ধরা যাক কার্বন গ্রাফাইট অক্সিজেনের সঙ্গে রিয়াকশনস করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তার জন্য এনথালপি অফ ফরমেশন হচ্ছে -393.5 কিলোজুল পার মোল। এছাড়া যদি আমি এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটারের কথা বলি,
তখন হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ O2 গ্যাস সেখান থেকে H2 লিকুইড তৈরি হচ্ছে, তার জন্য এনথালপি অফ ফরমেশন হচ্ছে -285.83 কিলোজুল পার মোল। আচ্ছা, এবারে আমরা একটা পার্টিকুলার ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ এনি এলিমেন্ট। আচ্ছা, আমরা যখন এনথালপি অফ ফরমেশন অফ এ পার্টিকুলার কম্পাউন্ড নিয়ে কথা বললাম, আমি কি করলাম, 1 মোল অফ দ্যাট কম্পাউন্ডকে তৈরি করলাম ফ্রম ইটস এলিমেন্টস ইন দেয়ার স্টেবল স্টেট অফ এগ্রিগেশন। এবারে যে এলিমেন্ট, লেটস সে হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস বা কার্বন গ্রাফাইট, এদের এনথালপি অফ ফরমেশন কি হবে, সেখানে একটা কনভেনশন ইউজ করা হচ্ছে। কনভেনশনটা এই যে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ এনি এলিমেন্ট ইন স্টেবল স্টেট অফ এগ্রিগেশন ইজ টেকেন অ্যাজ 0 at all temperatures. This is very very important statement. Standard molar enthalpy of formation of any element in its stable state of aggregation is taken as 0 at all temperatures. আর এবারে সেই মতো করে আমি হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন বা কার্বন গ্রাফাইট, তাদের এনথালপি অফ ফরমেশনটাকে আমি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশনটাকে আমি 0 বলে নেব। আর এবার কথা হচ্ছে যে কার্বন গ্রাফাইট কন্ডিশনে যদি নেওয়া হয় তার এনথালপি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশনটা 0, কিন্তু কার্বন যদি ডায়মন্ড ফর্মে নেওয়া হয় তার মোলার স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশনটা কি হবে। আর সেটা বোঝার জন্য আমরা যেটা করলাম, কার্বন গ্রাফাইট এবং অক্সিজেন তাদের মধ্যে রিয়াকশন কার্বন ডাইঅক্সাইড তৈরি করলাম, সেটাই বেসিক্যালি এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, সেটা হচ্ছে -393.514 কিলোজুল পার মোল। আচ্ছা, এবার কার্বনটাকে গ্রাফাইট অবস্থায় না নিয়ে যদি কার্বন ডায়মন্ড অবস্থায় নিয়ে অক্সিজেনের সঙ্গে রিয়াকশনস করে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেটা এখানে অ্যাকচুয়ালি নোটেশনটা ভুল হয়েছে, এটাকে এনথালপি অফ ফরমেশন বলা হবে না, জাস্ট একটা এনথালপি চেঞ্জ হলো, সেই এনথালপি চেঞ্জ হচ্ছে -393.409 কিলোজুল পার মোল, যেটা পরিষ্কার যে এই দুটো ভ্যালু কিন্তু একই না। আচ্ছা, এবারে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন যদি বিয়োগ করি, তাহলে আমি অ্যাকচুয়ালি যে রিয়াকশনটা পাচ্ছি সেটা হচ্ছে কার্বন গ্রাফাইট থেকে কার্বন ডায়মন্ড হওয়ার এই যে অ্যালোট্রপিক চেঞ্জটা সেইটা, এবং হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থেকে আমি করসপন্ডিং যে এনথালপির চেঞ্জটা পাবো, সেই এনথালপির চেঞ্জটা হবে, সেটাই হচ্ছে এনথালপি অফ ফরমেশন অফ ডায়মন্ড। সেটা বেসিক্যালি এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, এটা করলে দাঁড়াচ্ছে 0.185 কিলোজুল পার মোল। তাহলে এইরকম করে আমি এনথালপি অফ ফরমেশন অফ ডায়মন্ড বা কার্বন গ্রাফাইট থেকে কার্বন ডায়মন্ড সেই অ্যালোট্রপিক চেঞ্জের জন্য এনথালপি অফ দ্য রিঅ্যাকশনটাকে বের করতে পারছি। আচ্ছা, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এনথালপি কন্টেন্ট অফ এ কম্পাউন্ড। অর্থাৎ জাস্ট যেহেতু এনথালপিটা আমি একটা স্টেট প্রপার্টি বলি, তাহলে কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড যদি কোন একটা পার্টিকুলার স্টেটে থাকে তার একটা ইনহেরেন্ট এনথালপি থাকবে, তাহলে সেই এনথালপিটা কত, একটা কম্পাউন্ডের এনথালপি কন্টেন্ট অ্যাকচুয়ালি কত, সেখানে যেটা কনভেনশনে বলা হচ্ছে যে এনথালপি কন্টেন্ট অফ এ কম্পাউন্ড ইজ ইকুয়াল টু দ্য এনথালপি অফ ফরমেশন। যেহেতু আমি এলিমেন্টগুলোর এনথালপি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অ্যাট কোন একটা গিভেন টেম্পারেচারে সেটাকে যেহেতু আমি 0 বলে নিচ্ছি, সেখানে এনথালপি অফ এ কম্পাউন্ড আর কোন একটা পার্টিকুলার কম্পাউন্ড এনথালপি কন্টেন্ট যেটা, সেটা বেসিক্যালি তার এনথালপি অফ ফরমেশনের সঙ্গে সমান। অর্থাৎ রেফারেন্সটা যেহেতু অলরেডি 0 করে নেওয়া হয়েছে, সেখানে আলটিমেটলি করে একটা পার্টিকুলার কম্পাউন্ড যে এনথালপি কন্টেন্টটা, সেটা হচ্ছে তাকে তৈরি করার জন্য যে এনথালপিটা লাগলো সেটাই সময় ধরতে হবে। আর আরেকটা জিনিস এখানে বলি যে কেউ কেউ এই অ্যাবসলিউট ইন্টারনাল এনার্জি বা অ্যাবসলিউট এনথালপিটাকে এই ইকুয়াল টু এমসি স্কয়ার এই ফর্মুলা দিয়ে জাস্ট বোঝার চেষ্টা করে। ইট ইজ পসিবল টু অ্যাসাইন ইন প্রিন্সিপল দ্য অ্যাবসলিউট ইন্টারনাল এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ এনথালপি অফ এ সাবস্টেন্স ইউজিং আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কয়ার রিলেশন। Thus, to find the absolute internal energy equal to E, we have to measure the mass of the substance and then multiply this by c square, where c is the speed of light. কিন্তু এই যে কনভেনশনটা, এই কনভেনশনটা যেটা অসুবিধে সেটা হচ্ছে এই যে কোন একটা রিয়াকশনের জন্য যদি আমি এনথালপি চেঞ্জ বা ইন্টারনাল যে চেঞ্জ ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে কিন্তু মাসের চেঞ্জটাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, নর্মাল কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে এই রিয়াকশন থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য যে মাসের চেঞ্জটা হয় সেটা এতটাই ছোট যে ওটাকে অ্যাকুরেটলি মেজার করা যায় না। সেই জন্য আমি যখন এনথালপি অফ এ রিয়াকশন বা ইন্টারনাল যে চেঞ্জ অফ এ রিয়াকশন এটা নিয়ে কথাবার্তা বলবো, তখন কিন্তু এই ফর্মুলাটা প্রপারলি কাজ করবে না। বাট ইন এ রিয়াকশন, change in mass is too small to be measured experimentally. Therefore, change in internal energy as well as enthalpy of the reaction cannot be obtained as accurate as expected in thermodynamics. আচ্ছা, এবার আমরা চলে আসছি এনথালপি অফ কম্বাশন নিয়ে। আচ্ছা, স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ কম্বাশন ক্যান বি ডিফাইন্ড as the change in enthalpy when 1 mole of a particular compound is burned in presence of requisite amount of oxygen and all the reactants and products are in their respective standard state. তাহলে এনথালপি অফ ফরমেশন নিয়ে যখন কথা বললাম, তখন আমি যে কম্পাউন্ডটাকে ফর্ম করছি সেটা 1 মোল নেব,
আর যখন এনথালপি অফ কম্বাশন নিয়ে আমি কথাবার্তা বলবো, তখন যে কম্পাউন্ডটাকে আমি অ্যাকচুয়ালি বার্ন করছি সেটাকে 1 মোল নেবো এবং তার মতো করে রিকুইজিট অ্যামাউন্ট অফ অক্সিজেন আমাকে নিতে হবে। একটা স্পেসিফিক এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক আমি এনথালপি অফ মোলার স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ কম্বাশন অফ মিথেন নিয়ে কথাবার্তা বলছি at 298 কেলভিন। তাহলে আমি যেটা করব, মিথেন নেব 1 মোল, তাকে রিকুইজিট অ্যামাউন্ট অফ অক্সিজেনের প্রেজেন্সে কম্বাশন করলাম, করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং H2 লিকুইড তৈরি হচ্ছে। তাহলে ব্যালেন্সিং করার সময় এটা খেয়াল রাখতে হবে যে যার কম্বাশন আমি করছি সে তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 নেব, অর্থাৎ সেটা 1 মোল নেব। তার মতো করে বাকিগুলো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফিক্সড হবে। এবং এই পার্টিকুলার কেসে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ কম্বাশন অফ মিথেন at 298 কেলভিন, সেটা হচ্ছে -890.36 কিলোজুল পার মোল। আচ্ছা, এবারে এই যে ডেটাটা, এই ডেটাগুলো কিভাবে কাজে লাগায় আমি দেখি যে এনথালপি অফ ফরমেশন বের করতে গেলে এনথালপি অফ কম্বাশন ডেটাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হবে। ধরা যাক আমি স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ মিথেন বের করতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই করসপন্ডিং রিঅ্যাকশনসটাকে করতে হবে, কারণ আমি বাই ডেফিনেশন জানি যে 1 মোল অফ মিথেন তৈরি করতে হবে ফ্রম ইটস এলিমেন্টস, অর্থাৎ কার্বন, গ্রাফাইট এবং হাইড্রোজেনকে নিয়ে ইন দ্য রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড। তার মানে এই রিঅ্যাকশনসটা অ্যাকচুয়ালি আমাকে করতে হবে। আচ্ছা, এবারে এই যে রিঅ্যাকশনসটা আমি করছি, করার জন্য আমাকে কি করতে হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ মিথেন বের করতে গেলে কি করতে হবে? এই রিঅ্যাকশনটা আমাকে ক্যারি আউট করতে হবে। কিন্তু যখনই কার্বন, গ্রাফাইট এবং হাইড্রোজেন গ্যাস এইগুলোর রিঅ্যাকশনটা আমি করব, তখন কিন্তু শুধু মিথেন তৈরি হবে এটা আমি গ্যারান্টি করতে পারবো না। মিথেনের সঙ্গে সঙ্গে অন্যান্য স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনগুলো তৈরি হবে। সেই জন্যে আমাদের যেটা করতে হবে যে ইনডিরেক্টলি এনথালপি অফ ফরমেশন অফ মিথেন বের করতে হবে, এবং তার জন্য আমরা এনথালপি অফ কম্বাশন অফ মিথেন সেটাকে কিন্তু কাজে লাগাবো। ধরা যাক এই স্টেপগুলোকে একটু ভালো করে বুঝে নেওয়া যাক যে কার্বন, গ্রাফাইট, অক্সিজেন গ্যাস তারা রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করলো। এর জন্য যে এনথালপি চেঞ্জ সেটা বেসিক্যালি এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন গ্যাস প্লাস হাফ অক্সিজেন গ্যাস, সেখান থেকে H2 লিকুইড তৈরি হলো। সেখানে এনথালপি অফ ফরমেশন অফ ওয়াটার লিকুইড হচ্ছে -285.83 কিলোজুল পার মোল। আর এইখানে এই থার্ড যে রিঅ্যাকশনটা, সেখানে বেসিক্যালি এনথালপি অফ কম্বাশন, সেইটা আমি জাস্ট লিখে ফেললাম। আর এবারে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইকুয়েশনস থেকে আমাকে অ্যাকচুয়ালি এই কার্বন, গ্রাফাইট প্লাস 2 হাইড্রোজেন গ্যাস থেকে CH4 গ্যাস, অর্থাৎ এনথালপি অফ ফরমেশন অফ মিথেনের জন্য যে রিঅ্যাকশনটা থাকে সেই রিঅ্যাকশন থেকে তৈরি করতে হবে। সেখানে আমরা কি করব? 1 নম্বর ইকুয়েশন নেব, তার সঙ্গে 2 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে যোগ করব, তার সঙ্গে 3 নম্বর ইকুয়েশন বিয়োগ করে দেবো। তাহলে পরিষ্কার যে আমি এই রিঅ্যাকশনটা পেয়ে যাচ্ছি, এবং হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থেকে আমি করসপন্ডিংলি যে এনথালপির চেঞ্জটা পেয়ে যাচ্ছি, সেই এনথালপির চেঞ্জটাই হচ্ছে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ মিথেন, এবং সেটা পরিষ্কার -74.81 কিলোজুল পার মোল হিসেবে অ্যাপিয়ার করছে। মানে খেয়াল রাখতে হবে যে এনথালপি অফ কম্বাশন এই ডেটাটা কিন্তু আমাদের ইউজফুল হচ্ছে জাস্ট স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ মিথেন বের করার জন্য। আচ্ছা, এবারে এই যে দুটো কনসেপ্ট আমরা পড়লাম, একটা হচ্ছে মোলার এনথালপি অফ ফরমেশন, একটা মোলার এনথালপি অফ কম্বাশন। এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে অনেক রকম নিউমেরিক্যাল প্রবলেম করা যেতে পারে। তার মধ্যে এই 3টে নিউমেরিক্যাল প্রবলেম উইথ অ্যান্সার মানে আমি ডিটেল সলিউশন বলছি না, জাস্ট অ্যান্সারটাকে সমেত আমরা এখানে দিয়েছি। ছাত্রদেরকে অনুরোধ করবো এই প্রবলেমগুলো কিন্তু প্রপারলি করতে, কারণ এই যে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটাকে বেসিক্যালি কাজে লাগিয়ে হচ্ছে এই প্রবলেমগুলোকে করতে হয়। এটা জাস্ট সিম্পলি ওই কিছু অ্যালজেব্রা কথা, এটা ক্লাস 8-9-এ আমরা যখন ওই সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করতাম যেরকম ভাবে, এটা বেসিক্যালি একদমই সেই রকম ভাবে এটা জাস্ট করে উত্তরগুলো মিলছে কিনা একটু দেখে নিতে অনুরোধ করব। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এনথালপি অ্যান্ড দ্য বর্ন-হেবার সাইকেল। সরি, নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি অ্যান্ড দ্য বর্ন-হেবার সাইকেল। আচ্ছা, ল্যাটিস এনথালপি কি? It is the change in enthalpy when 1 mole of a crystal is formed from the requisite amount of ions in the isolated gaseous state. As for example, আমি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তার ল্যাটিস এনথালপি বের করতে চাইছি। আর সোডিয়াম ক্লোরাইড এই ক্রিস্টালটাকে তৈরি করতে গেলে আমি Na+ এবং Cl- তারা অ্যাকচুয়ালি রিয়াক্ট করে NaCl সলিডটাকে তৈরি করছে। তাহলে Na+ কে নেব কিন্তু আমি আইসোলেটেড গেসিয়াস অবস্থায়, Cl- কে নেব আইসোলেটেড গেসিয়াস অবস্থায়, এবং এই দুটোকে কম্বাইন করে যে NaCl তৈরি হচ্ছে তার জন্য যে এনথালপির চেঞ্জটা সেটাই বেসিক্যালি আমার ল্যাটিস এনথালপি। এবং সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে সেই ভ্যালুটা হয় 979.9 কিলোজুল পার মোল। কিন্তু আনফরচুনেটলি এই Na+ কে আইসোলেটেড গেসিয়াস অবস্থায় এবং Cl- কে আইসোলেটেড গেসিয়াস অবস্থায় কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ যে রিয়াকশনটার জন্য যে এনথালপির চেঞ্জটাকে আমি ল্যাটিস এনথালপি হিসেবে ডিফাইন করছি,
সেই রিয়াকশনসটা কিন্তু প্র্যাকটিক্যালি ক্যারি আউট করা যায় না। সেখানে আমাকে কি করতে হবে? সেই জন্যে আমাকে অ্যাকচুয়ালি একটুখানি ইনডিরেক্টলি ওই হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন ইত্যাদিকে কাজে লাগিয়ে এনথালপি অফ ল্যাটিস এনথালপিটাকে বের করতে হবে, এবং যে স্কিম দিয়ে এটাকে করা হয় সেটাই হচ্ছে বর্ন হেবার সাইকেল। তো কি বলা হলো? দ্য রিয়াকশন ক্যানট বি পারফর্ম এক্সপেরিমেন্টালি and hence lattice enthalpy cannot be measured directly by experiment, but lattice enthalpy can be evaluated using the Hessen's law of constant heat summation. This scheme is known as the Born-Haber cycle. আচ্ছা, স্পেসিফিক এক্সাম্পলটা আসি। ধরা যাক আমি সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনথালপিটাকে বের করতে চাইছি। তাহলে আমি কি কি স্টেপ করব? যে সোডিয়ামকে আমি সলিড অবস্থায় পাই, তাহলে সোডিয়াম সলিড অবস্থায় তাকে সোডিয়াম গ্যাসিয়াস অবস্থায় নিয়ে যাওয়া, এই প্রসেসটাকে সাবলিমেশন। তার জন্য যে এনথালপির চেঞ্জ সেটা হচ্ছে এনথালপি অফ সাবলিমেশন। এবারে সোডিয়াম গ্যাসিয়াস অবস্থায় নিয়ে সেটাকে আয়নাইজ করে Na প্লাস গ্যাস তৈরি করব। তাহলে এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, যে এনার্জির চেঞ্জটা হবে সেটা আমি লিখলাম। আর এবার ক্লোরিন, তাকে কিন্তু ডায়াটমি মলিকুল হিসেবে পাওয়া যায়। তাহলে ক্লোরিন গ্যাসকে প্রথমে ডিসোসিয়েট করে ক্লোরিন অ্যাটম তৈরি করতে হবে। তারপরে সেই ক্লোরিন যে গ্যাসিয়াস অবস্থায় অ্যাটমটা তৈরি হলো সেই ইলেকট্রন ক্যাপচার করে Cl মাইনাস তৈরি করবে। তাহলে এইটা হচ্ছে এর জন্য যে করসপন্ডিং এনার্জির চেঞ্জ হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, ফাইনালি হচ্ছে আমাকে যেটা করতে হবে, এই যে Na প্লাস গ্যাসিয়াস অবস্থা তৈরি হলো, Cl মাইনাস গ্যাসিয়াস অবস্থায় তৈরি হলো, সেগুলোকে কম্বাইন করে হচ্ছে ল্যাটিসটাকে ফর্ম করতে হবে, যার জন্য এনথালপির চেঞ্জ আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এবারে এই পুরো স্টেপগুলোকে যদি আমি যোগ করে দিই 1 থেকে 5 পর্যন্ত, হ্যাঁ, এবং অবশ্যই এই 3 নম্বর স্টেপটাকে জাস্ট একটা হাফ দিয়ে আমি গুণ করে নেব, কারণ আমার অ্যাকচুয়ালি রিয়াকশনের জন্য একটা Cl লাগবে। এটা যদি করে নিই তাহলে সোডিয়াম সলিড প্লাস হাফ Cl2 গ্যাস থেকে সোডিয়াম ক্লোরাইড যে সলিড হচ্ছে সেই রিয়াকশনটাকে পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি আমি সোডিয়াম সলিড এবং হাফ Cl2 গ্যাস, এই যে রিয়াকশনটা করে সোডিয়াম তৈরি করা, এই রিয়াকশনটা আমি পারফর্ম করতে পারবো, যার জন্য এনথালপির চেঞ্জটা আমি জানি। তাহলে কি হলো? তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যে এই যে 5টা স্টেপ, এইগুলোকে যোগ করে আমি বেসিক্যালি এই রিয়াকশনটাকে পেয়ে যেতে পারি। হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থেকে, যেটাই বেসিক্যালি বর্ন হেবার সাইকেল, সেখানে আমি কি পাবো? এই করসপন্ডিং এনথালপিগুলোকে যোগ করে আমি এই যে এনথালপিটাকে পেয়ে যাচ্ছি, যেটা আমি যে সেই পার্টিকুলার কেসে লিখলাম। এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম ক্লোরাইড সলিড হচ্ছে এই প্রত্যেকটা স্টেপে এনথালপির সঙ্গে সমান। তাহলে এই যে টোটাল যে এই রিয়াকশনসটার মধ্যে এই ল্যাটিস এনথালপি বাদ দিয়ে বাকি প্রত্যেকটা টার্ম কিন্তু আমি জানি, বা প্রত্যেকটাকে আমি কিন্তু আলাদা আলাদা করে এক্সপেরিমেন্টালি বের করে নিতে পারি। সেইখান থেকে ল্যাটিস এনথালপি অফ সোডিয়াম ক্লোরাইড আমি বের করে ফেলতে পারবো। তাহলে এইটা হবে, এইটা মাইনাস এই বাকি 4টে টার্ম, এবং সেটা করলে দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস 979.9 কিলোজুল পার মোল। তাহলে এই যে স্কিমটা, সেটাই বেসিক্যালি বর্ন হেবার সাইকেল। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কখনো কখনো ওই ইলেকট্রন অ্যাফিনিটি বের করার জন্য হচ্ছে এই বর্ন হেবার সাইকেল ইউজ করা যেতে পারে। মানে এই যে রিয়াকশনে যদি এমন হয় যে ল্যাটিস এনথালপিটা সামাও কোন একটা অন্য সোর্স থেকে আমার জানা হয়ে গেছে, তখন ওই ক্লোরিনের যে ইলেকট্রন অ্যাফিনিটি, যেটাকে বের করার জন্য কিন্তু আমি এই একই রিয়াকশনটাকে বা একই ইকুয়েশনটাকে কাজে লাগাতে পারি। আর এবার এই যে ল্যাটিস এনথালপি বর্ন হেবার সাইকেল দিয়ে বের করা হলো, এইটা আমি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কেমন করে করতে হয় করলাম। আমি ছাত্রদেরকে অনুরোধ করবো তারা আর একটা কোন একটা ল্যাটিস, ম্যাগনেসিয়াম অক্সাইড সলিড, তার জন্য বর্ন হেবার সাইকেলের যে স্কিমটাকে, সেটাকে জাস্ট একটুখানি দেখে নেবে আর কি। আর এখানে এক্সাক্ট ডেটাগুলো না জানলেও কোনো অসুবিধে নেই, যে স্কিমটাকে বোঝার দরকার। অর্থাৎ ওই যে ম্যাগনেসিয়াম সলিড, সেখান থেকে কিভাবে ম্যাগনেসিয়াম গ্যাস তৈরি হচ্ছে, এই পার্টিকুলার কেসে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ করতে হবে, এই জন্য ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের সঙ্গে সঙ্গে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল লাগবে। বা অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে O2- হতে হবে, সেখানে অক্সিজেনের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটির সঙ্গে সঙ্গে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি লাগবে, অর্থাৎ আরো একটা দুটো স্টেপ হয়তো বেড়ে যাবে। সেখান থেকে জাস্ট ম্যাগনেসিয়াম অক্সাইড ল্যাটিস এনথালপিটাকে বের করতে আমি রিকোয়েস্ট করব। আচ্ছা, নেক্সট চলে আসছে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনথালপি অ্যান্ড দ্য অ্যাভারেজ বন্ড এনথালপি। Bond dissociation enthalpy is the change in enthalpy for the homolytic cleavage of a particular bond in a particular chemical environment. অর্থাৎ কোন একটা পার্টিকুলার বন্ডকে আমি একটা পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট বা পার্টিকুলার কম্পাউন্ডের মধ্যে আমি তাকে ডিসোসিয়েট করব। আর এখানে একটা জিনিস বলি যে এই হোমোলাইটিক টার্মটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কোভ্যালেন্ট বন্ড সেক্ষেত্রে দু রকম করে ভাঙতে পারে। যেমন লেটস আমি যখন এ বি টাইপের যদি কোনো একটা কম্পাউন্ড আমি কনসিডার করি, সেটা A+B- ফর্মে ভাঙতে পারে, বা A-B+ ফর্মে ভাঙতে পারে, অথবা A.B. ফর্মেও ভাঙতে পারে। কিন্তু আমি এখানে এই A.B. ভাঙা এইটাই যে আলোচনা করতে, তো হোমোলাইটিক ফিশন নিয়ে কথাবার্তা বলছি। হেটেরোলাইটিক ফিশনের জন্য যে এনথালপির চেঞ্জ, সেটা কিন্তু সেটাকে বন্ড ডিসোসিয়েশন এনথালপি বলা হয় না।
তাহলে খেয়াল রাখতে হবে যে বন্ড ডিসোসিয়েশন এনথালপি ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি ফর দ্য হোমোলাইটিক, এই হোমোলাইটিক ক্লিভেজ অফ এ পার্টিকুলার বন্ড ইন এ পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট। আগে ধরা যাক আমি OH এই বন্ডের বন্ড ডিসোসিয়েশন এনথালপি বের করতে চাইছি। তাই ওই OH বন্ডটা তো কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডই আছে বা পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট আছে সেরকম নয়। এই OH বন্ড বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে থাকতে পারে। সেই জন্য আমি OH বন্ড এনথালপি নিয়ে যখন কথাবার্তা বলি আমি তখন কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভারেজ নিয়ে কথাবার্তা বলি। সেখানে অ্যাভারেজ বন্ড এনথালপি or the এটাকে নর্মালি বন্ড এনথালপি বলে, can be defined as the average of change in enthalpies for the homolytic cleavage of a particular bond in all possible chemical environment। অর্থাৎ OH বন্ড এনথালপি নিয়ে যখন কথাবার্তা বলবো বা অ্যাভারেজ বন্ড এনথালপি বা OH বন্ড নিয়ে যখন কথাবার্তা বলবো তখন এই OH বন্ডটার হোমোলাইটিক ফিশন করতে হবে ইন অল পসিবল কেমিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে তার সেখান থেকে একটা অ্যাভারেজ করতে হবে। ধরা যাক আমি জলের ক্ষেত্রে এই OH বন্ড এনথালপিটাকে ক্যালকুলেট করতে চাইছি। আচ্ছা, জলের ক্ষেত্রে দুটো OH বন্ড আছে, তাহলে প্রথমে H2O ভেঙে গিয়ে H প্লাস OH তৈরি করলো, তার জন্য এনথালপি চেঞ্জ আমি ক্যালকুলেট করলাম। তারপর OH-টা ভেঙে গিয়ে H প্লাস O তৈরি করলো, সেখান থেকে আমি একটা আবার এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করলাম। তাহলে এই যে ডেল্টা H1 এবং ডেল্টা H2 এরা হলো বন্ড ডিসোসিয়েশন এনথালপিজ অফ OH বন্ড। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এখানে রিঅ্যাক্টর এবং প্রোডাক্ট সবাইকেই কিন্তু গ্যাসিয়াস অবস্থায় নিয়েছি। এবারে যখন অ্যাভারেজ বন্ড এনথালপি বা সিম্পলি বন্ড এনথালপি আমি নিয়ে অফ OH বন্ড নিয়ে কথাবার্তা বলবো তখন যেটা হবে ডেল্টা H1 প্লাস ডেল্টা H2/2, সেখান থেকে আমি পেয়ে গেলাম 462.625 কিলোজুল পার মোল। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথম H2O ভেঙে H এবং OH তৈরি হতে গেলে যতখানি এনথালপি চেঞ্জ লাগছে, পরে H বন্ডটাকে ভেঙে সেইখান থেকে H এবং OH তৈরি করতে গেলে ততখানি এনথালপি আমার চেঞ্জ হচ্ছে না। আর অ্যাভারেজটাকে করলে এটা এটা দাঁড়িয়ে যাবে। ঠিক একই রকম ভাবে মিথেনের ক্ষেত্রে 4টে CH বন্ড আছে। তাহলে মিথেনের ক্ষেত্রে যদি আমি অ্যাভারেজ বন্ড এনথালপি ক্যালকুলেট করতে চাই বা সিম্পলি বন্ড এনথালপি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে যে মিথেন ভেঙে গিয়ে প্রথমে CH3 প্লাস H তৈরি হলো, তার জন্য এনথালপি চেঞ্জ ডেল্টা H1। CH3 ভেঙে গিয়ে CH2 প্লাস H হলো, CH2 ভেঙে গিয়ে CH প্লাস H হলো, CH ভেঙে গিয়ে আবার C প্লাস H হলো। তাহলে এই 4টে স্টেপে আমি বন্ড ডিসোসিয়েশনটাকে করলাম। এবার যদি এটাকে জুড়ে দেওয়া হয় তাহলে মানে যোগ করে দেওয়া হয় তাহলে এটা দেখতে পাচ্ছি CH4 থেকে আলটিমেটলি C+4H তৈরি হচ্ছে। এবং এর জন্য যে এনথালপির চেঞ্জটা হবে সেটা হচ্ছে এই 4টে এনথালপি আমাকে যোগ করে দিতে হবে। সেখানে অ্যাভারেজ বন্ড এনথালপি অফ CH বন্ড যখন ক্যালকুলেট করবো তখন বেসিক্যালি এই 4টাকে যোগ করে 4 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে অ্যাভারেজটা আমার বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই বন্ড এনথালপি বা বন্ড ডিসোসিয়েশন এনথালপি সেই ডেটাটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট এনথালপি অফ রিঅ্যাকশন বের করার জন্য। আমি যদি কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন কনসিডার করি তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনে কি হয় না, বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্টের বেশ কিছু বন্ড ভাঙা হয় আর প্রোডাক্টের ক্ষেত্রে বেশ কিছু বন্ড হচ্ছে গড়া হয়। তাহলে এই বন্ড ভাঙা গড়ার খেলা। এবং এনথালপি অফ দ্য রিঅ্যাকশনস আমি তখন লিখতে পারবো সাম অফ দ্য বন্ড ডিসোসিয়েশন এনথালপিস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট মাইনাস সাম অফ দ্য বন্ড ডিসোসিয়েশন এনথালপিস অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে যত বন্ড আছে সেই বন্ডগুলোকে অ্যাকচুয়ালি ভাঙলাম, ভাঙার জন্য আমার কতখানি এনথালপি চেঞ্জ হলো, আর প্রোডাক্টে যতগুলো বন্ড তৈরি হচ্ছে তার জন্য এনথালপি চেঞ্জ আমি ক্যালকুলেট করলাম। তাহলে এই রিঅ্যাক্ট্যান্টের বন্ড ডিসোসিয়েশন এনথালপিগুলোকে যোগ করব, সেখান থেকে প্রোডাক্টের জন্য বন্ড ডিসোসিয়েশন এনথালপিগুলোকে বিয়োগ করব, করে যে ডিফারেন্সটা হবে সেটাই বেসিক্যালি আমার এনথালপি চেঞ্জ ফর দ্য রিঅ্যাকশন। আর এবারে কোন একটা রিঅ্যাকশন যখন ঘটে তখন তো সমস্ত বন্ড রিঅ্যাকট্যান্টের ভেঙে যায় না, কিছু স্পেসিফিক বন্ড ভাঙে। বা ঠিক একই রকম ভাবে প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কিছু স্পেসিফিক বন্ড জাস্ট তৈরি হয়। সেই জন্য আমরা ওই সমস্ত বন্ড ডিসোসিয়েশন এনথালপি গুলোকে যোগ করার বদলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখবো যে আমরা দেখবো যে রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন বন্ডগুলো ভাঙছে আর প্রোডাক্টে অ্যাকচুয়ালি কোন বন্ডগুলো তৈরি হয়েছে। সেই জন্য এনথালপি অফ রিঅ্যাকশনস আমি লিখতে পারবো সাম অফ বন্ড ডিসোসিয়েশন এনথালপিস অফ দ্য বন্ডস ব্রোকেন মাইনাস সাম অফ বন্ড ডিসোসিয়েশন এনথালপিস অফ দ্য বন্ডস ফর্মড। এবং এটা অর্গানিক কেমিস্ট্রির কোন একটা রিঅ্যাকশন মেকানিজম বা রিঅ্যাকশনের পসিবিলিটি ইত্যাদি বলার জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা পরে ওই জাস্ট থার্মোকেমিস্ট্রি বা থার্মোডাইনামিক্সটাকে আমরা ওই কোন একটা অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রিকে ইউজ করে সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। অর্থাৎ থার্মোডাইনামিক অ্যাসপেক্টস অফ অর্গানিক রিঅ্যাকশন সেটা নিয়ে কথাবার্তা বলবো। তার জন্য আমরা কিছুটা ওয়েট করতে চাইছি, কারণ আমরা আলটিমেটলি দেখবো যে কোন একটা রিঅ্যাকশন ঘটবে কি ঘটবে না সেটা তার জন্য এই এনথালপির চেঞ্জটাই সোল ক্রাইটেরিয়া নয়, তার সঙ্গে একটা এনথালপির চেঞ্জ লাগবে। এবং সব দুটোকে মিলে ডেল্টা এইচ মাইনাস 3 ইন্টু ডেল্টা এস থেকে ডেল্টা জি বলে একটা কনসেপ্ট আসবে, যেটা চেঞ্জ ইন গিভস এনার্জি। তার টার্মসেই অ্যাকচুয়ালি পসিবিলিটি অফ রিঅ্যাকশন নিয়ে কথাবার্তা বলতে হয়। তখন আমরা
ডিটেল আলোচনা করব। এখন জাস্ট বন্ড ডিসোসিয়েশন এনথালপির টার্মস যদি আমি দেখি, তাহলে জাস্ট দেখব যে যে বন্ডগুলো ভাঙছি আর যে বন্ডগুলো তৈরি হচ্ছে সেইগুলো সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। এবার যে বন্ডগুলোকে ভাঙছি সেই বন্ডগুলো যদি উইক হয় আর যে বন্ডগুলো তৈরি হচ্ছে সেগুলো যদি স্ট্রং হয়, তাহলে অবভিয়াসলি কি হবে, প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান দ্য রিঅ্যাক্ট্যান্ট হবে। ঠিক একই রকমভাবে যদি আমি যে বন্ডগুলো ভাঙছি সেগুলো স্ট্রং হয়, যে বন্ডটা তৈরি হচ্ছে সেগুলো উইক হয়, তাহলে প্রোডাক্টটা উইল বি লেস স্টেবল দ্যান দ্য রিঅ্যাক্ট্যান্ট হবে। সেখান থেকে আমি স্টেবিলিটি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ও প্রোডাক্ট নিয়ে কিছু কথাবার্তা বলতে পারবো। যেমন এখানে আমরা জাস্ট আলোচনা করেছি যদি এমন হয় যে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান দ্য রিঅ্যাক্ট্যান্ট, সেই জন্য তখন তখন যদি প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান দ্য রিঅ্যাক্ট্যান্ট যদি হয়, অর্থাৎ যে বন্ডগুলো তৈরি হচ্ছে সেগুলো স্ট্রং বন্ড হয় আর যে বন্ডগুলো ভাঙছে সেগুলো উইক বন্ড হয়, তাহলে ডেল্টা এইচটা নেগেটিভ হবে এবং রিঅ্যাকশনটা এক্সোথার্মিক হবে, এবং তার জন্য পোটেনশিয়াল এনার্জি সারফেস আমরা গত ক্লাসেও দিয়েছিলাম, এখানেও আরেকবার এখানে উল্লেখ করলাম। আবার উল্টো দিকে যখন এন্ডোথার্মিক রিঅ্যাকশনস হবে তখন অ্যাকচুয়ালি প্রোডাক্ট ইজ লেস স্টেবল দ্যান দ্য রিঅ্যাক্ট্যান্ট, অর্থাৎ যে বন্ডগুলো তৈরি হচ্ছে সেগুলো কম স্টেবল দেন যে বন্ডগুলো ভাঙা হচ্ছে তার তুলনায়, তখন ডেল্টা এইচটা পজিটিভ হয়ে যাবে এবং করসপন্ডিং রিঅ্যাকশনসটা এন্ডোথার্মিক হবে। আচ্ছা, এবারে এই যে বন্ড ডিসোসিয়েশন এনথালপি বা অ্যাভারেজ বন্ড এনথালপি, তার উপরে বেশ করে আমি কতগুলো প্রবলেম সেখানে দিয়েছি। এই প্রবলেমসগুলো যে ছাত্রদের করতে বলবো। হ্যাঁ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা তো পরীক্ষা, ক্যালকুলেট ইউনিভার্সিটি পরীক্ষা তো সেভারাল টাইমস পড়েছে। হ্যাঁ, এবং বিভিন্ন ফর্মে, এই ফর্মে পড়েছে, এই ফর্মে পড়েছে, এগুলো একটু জাস্ট করতে বলবো। এছাড়া বিভিন্ন রকমের রিয়াকশনের ক্ষেত্রে হ্যাঁ এনথালপি চেঞ্জটাকে ক্যালকুলেট করা ইন টার্মস অফ বন্ড ডিসিশন এনথালপি, সেগুলো এই প্রবলেমগুলো করা দরকার। এই প্রবলেমটার উত্তর আমি দিইনি, কারণ আমি প্রত্যেকবারই যেটা করছি একটা দুটো করে প্রবলেম দিচ্ছি যেগুলো আমি উত্তর দিয়ে দিচ্ছি না। সেখানে ওই কনফিডেন্সটা কতটা কি গ্যাদার করা হয়েছে তার উপরে নির্ভর করে এই প্রবলেমগুলোকে করতে হবে। আর এখানে একটা জাস্ট কোয়ালিটেটিভ প্রবলেম দিয়েছি, হ্যাঁ সেটা একটুখানি ছাত্রদেরকে আমি করতে বলবো আর কি। যে ইথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন এই তিনজনের ক্ষেত্রে আমি যদি সিএইচ বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা দেখি, তাহলে দেখব যে অ্যাকচুয়ালি সিএইচ বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা এখানে অ্যাকচুয়ালি এটা একটুখানি এই অর্ডারটা ভুল হয়ে গেছে, এটা অন্য অর্ডার হবে। মানে C2H2 ক্ষেত্রে সিএইচ বন্ড ডিসোসিয়েশন এনথালপি সবচেয়ে বেশি দেন C2H4 দেন C2H6। পিকে ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি তার ক্ষেত্রে আমি দেখবো যে C2H2 তার পিকে ভ্যালু হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ C2H2 হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক। এবার কথাটা হচ্ছে যে অ্যাসিডিটি দেখাতে গেলে তো আমাকে H প্লাসটাকে ফ্রি হতে হবে, তাহলে অ্যাসিডিনের ক্ষেত্রে সিএইচ বন্ড যদি স্ট্রঙ্গার হয় তাহলে সেই বন্ডটা ভাঙা শক্ত, সেখান থেকে আমার H প্লাস পাওয়ার কথা নয়, অর্থাৎ অ্যাসিডিনে সবচেয়ে কম অ্যাসিডিক হওয়ার কথা, কিন্তু জিনিসটা উল্টোটা হচ্ছে যে সিএইচ বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবচেয়ে বেশি, আবার অ্যাসিডিনের অ্যাসিডিটি হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে। এটা কি করে সম্ভব? এখানে ওই হোমোলাইটিক ভার্সাস হেটেরোলাইটিকের গল্প, যে যখন আমি বন্ড ডিসোসিয়েশন এনথালপি নিয়ে কথাবার্তা বলছি তখন কিন্তু অ্যাসিডিনে হোমোলাইটিক ফিশন করতে হচ্ছে, কিন্তু যখন আমি পিকে নিয়ে কথাবার্তা বলবো, অ্যাসিডিটি নিয়ে কথাবার্তা বলবো, তখন কিন্তু অ্যাসিডিনে আমার হেটেরোলাইটিক ফিশন করতে হচ্ছে। তাহলে এইখান থেকে আমাকে এই কনসেপ্ট থেকে আমার এই উত্তরটাকে বলতে হবে, এইটা নিয়ে একটুখানি ছাত্রদেরকে একটুখানি ভালো করে ভাবতে বলছি। আর এখানে অর্ডারটা কিন্তু উল্টে গেছে, এটা জাস্ট উল্টো দিকে অর্ডারটা হবে। হ্যাঁ, এর সিএইচ এর বন্ড ডিসোসিয়েশন এনথালপি অ্যাকচুয়ালি বেশি। আচ্ছা, চলে আসছি রেজোনেন্স এনথালপিতে। Resonance enthalpy can be defined as the difference between the experimental value of the enthalpy of formation যেখানে রেজোনেন্সটা আছে and the theoretically calculated value of enthalpy of formation যেখানে রেজোনেন্সটা নেই। In other words, resonance enthalpy can be defined as the difference between the experimentally observed enthalpy of actual molecule and the theoretically calculated enthalpy of the most stable canonical form. যদি দেখা যায় যে আমরা এই যে বন্ড এনথালপি ডেটা থেকে যখন এনথালপি অফ এ পার্টিকুলার রিয়াকশন কনসিডার করছি, হ্যাঁ, বা এনথালপি অফ ফরমেশনের ভ্যালুটা আমি বের করছি, হ্যাঁ, তখন দেখা যায় যদি কোনো কনজুগেশন না থাকে বা রেজোনেন্স যদি না থাকে, তখন ভ্যালুগুলো এই থিওরিটিক্যাল ভ্যালুটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে মিলে যায়। কিন্তু যখনই কোনো একটা কম্পাউন্ডে কনজুগেশন বা রেজোনেন্সটা থেকে যাচ্ছে তখন কিন্তু দুটো ভ্যালু হচ্ছে ডিফার করছে। এই যে ডিফার করছে সেই সেইখান থেকে আমি রেজোনেন্স এনথালপির কনসেপ্টটাকে বলছি। তাহলে অ্যাকচুয়াল মলিকুল যেখানে রেজোনেন্সটা আছে তার এনথালপি অফ ফরমেশনটা আমি বের করব, আর তার সঙ্গে আমি যেটা করব থিওরিটিক্যালি প্রেডিক্টেড ভ্যালু, ওই যে বন্ড ডিসিশন এনথালপি ডেটার উপরে বেস করে যে এনথালপি অফ ফরমেশন পাচ্ছি সেটাকে করব, করে যে ডিফারেন্সটা হবে সেটাই বেসিক্যালি রেজোনেন্স এনথালপি। It is observed that greater the number of stable and equivalent canonical forms, higher will be the resonance enthalpy. আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেওয়া যাক। ধরা যাক আমি ইথিলিন সরি হ্যাঁ ইথেন C2H6
এই ইথেন মলিকুলের ক্ষেত্রে আমি এনথালপি ফরমেশন ভ্যালুগুলোকে ফরমেশনটাকে আমি বন্ড ডিসোসিয়েশন এনথালপি থেকে বের করবো। তাহলে এখানে যেটা হচ্ছে যে 2 কার্বন গ্রাফাইট কন্ডিশনে নিলাম প্লাস 3 হাইড্রোজেন গ্যাস থেকে হচ্ছে C2H6 গ্যাস তৈরি হলো। তো স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন অফ C2H6 গ্যাস কি হবে? এই যে 2 ইনটু মানে এই গ্রাফাইট সলিড অবস্থা থেকে গ্যাসিয়াস অবস্থা নিয়ে যাওয়ার জন্য 2 ইনটু সাবলিমেশন এনথালপি অফ কার্বন গ্রাফাইট নিতে হবে, 3 ইনটু বন্ড এনথালপি অফ HH বন্ড নিতে হচ্ছে। তার সঙ্গে হচ্ছে যেটা তৈরি হচ্ছে বেসিক্যালি 6টা CH বন্ড তৈরি হচ্ছে, 6 ইনটু বন্ড এনথালপি অফ CH বন্ড হলো, আর একটা CC বন্ড তৈরি হয়েছে, বন্ড এনথালপি অফ CC বন্ড হলো। এইখান থেকে আমি বেসিক্যালি যেটা পাচ্ছি -461.65 কিলোজুল পার মোল। এবার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কিন্তু -453.45 কিলোজুল পার মোল। তাহলে এই যে ডিফারেন্সটা, এই এক্সপেরিমেন্টাল ভ্যালু মাইনাস হচ্ছে থিওরিটিক্যালি ক্যালকুলেটেড ভ্যালু, এই যে ডিফারেন্সটা আমার অ্যাকচুয়ালি দিয়ে দিচ্ছে 8.20 কিলোজুল পার মোল। সেটাই হচ্ছে রেজোনেন্স এনথালপি অফ ইথেন। আচ্ছা, এই রেজোনেন্স এনথালপির উপরে বেশ করে আমি যে 3টে প্রবলেম দিয়েছি, এই 3টে প্রবলেম ছাত্রদেরকে করতে বলছি। এটা অর্গানিক কেমিস্ট্রি কন্ট্রাক্টে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে চলে আসছি এনথালপি অফ নিউট্রালাইজেশনে। যখন আমরা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশনস করি তখন অ্যাকচুয়ালি কি হয় না, H প্লাসটা OH মাইনাসের সঙ্গে কম্বাইন্ড হয়। এখানে স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশনকে ডিফাইন করা হচ্ছে এইরকম ভাবে, ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি হোয়েন 1 মোল অফ H প্লাস aqueous condition অবশ্যই combines with 1 mole of OH minus aqueous condition to form 1 mole of undissociated water। অর্থাৎ H plus aqueous plus OH minus aqueous থেকে H2 লিকুইড তৈরি হলো, তার জন্য যে এনথালপি চেঞ্জ সেটা হচ্ছে এনথালপি অফ স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশন, এবং সেই ভ্যালুটা হচ্ছে -55.84 কিলোজুল পার মোল হয়। If we consider a strong acid and a strong base, then no energy is required to ionize the acid or base, and molar enthalpy of neutralization for any strong acid and strong base is constant. It is equal to -13.36 kilocalorie per mole or -55.84 kilojoule per mole। অর্থাৎ আমি যদি সালফিউরিক অ্যাসিডের সঙ্গে NaOH এর রিঅ্যাকশনস করি, অথবা HCl এর সঙ্গে NaOH এর রিঅ্যাকশনস করি, জাস্ট যখন আমি সালফিউরিক অ্যাসিড বা NaOH বা HCl তার অ্যাকোয়াস সলিউশন নেব, তখন তারা অটোমেটিক্যালি ডিসোসিয়েটেড হয়ে থাকবে। অর্থাৎ তাদেরকে ডিসোসিয়েট করার জন্য বা আয়নাইজ করার জন্য আমাকে আলাদা কোনো এনার্জি চেঞ্জ করতে হচ্ছে না। ওই জন্য যখন আমি NaCl এবং NaOH এবং HCl এর রিঅ্যাকশনস করছি থেকে যখন জল এবং NaCl তৈরি হচ্ছে, তখন বেসিক্যালি যে রিঅ্যাকশনসটা ঘটছে সেটা বেসিক্যালি H প্লাসের সঙ্গে OH মাইনাসের রিঅ্যাকশনস করে জল তৈরি হওয়া। সেটা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে NaOH এর রিঅ্যাকশনস করলেও কিন্তু একই রকমের সিচুয়েশন, বা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনস করলেও কিন্তু একই রকমের সিচুয়েশন। সেটা আমি পরে আরেকটু ডিটেল আলোচনা করছি, সেটা একটু খেয়াল রাখতে হবে যে একটা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস তাদের জন্য স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ নিউট্রালাইজেশন অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা হচ্ছে -13.36 কিলোক্যালোরি পার মোল, অর্থাৎ -55.84 কিলোজুল পার মোল। আচ্ছা, কিন্তু যদি আমি উইক অ্যাসিড এবং উইক বেস নিয়ে কথাবার্তা বলি, তাহলে উইক অ্যাসিড বা উইক বেস নিয়ে কথাবার্তা বলে তারা তো আর অ্যাকোয়াস সলিউশনে 100% ডিসোসিয়েট করে যায় না। তাহলে আমাকে ডিসোসিয়েট করার জন্য কিন্তু একটা এনার্জি দিতে হবে, বা আয়নাইজ করার জন্য একটা এনার্জি দিতে হবে। তাহলে ইন কেস অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস, some extra energy is required to ionize the molecule, and in that case total change in enthalpy for the neutralization portion will be the sum of enthalpy for ionization and the enthalpy of neutralization। একটা স্পেসিফিক এক্সাম্পল দেওয়া যাক, ধরা যাক HCN এর সঙ্গে আমি NaOH এর রিঅ্যাকশনস করব। তাহলে HCN কিন্তু সে অটোমেটিক্যালি ডিসোসিয়েট করে H প্লাস এবং Cn মাইনাস ফর্মে থাকছে না। তো HCN কে ডিসোসিয়েট করে বা আয়নাইজ করে H প্লাস এবং Cn মাইনাসে নিয়ে যেতে একটা এনথালপি চেঞ্জ হবে। ধরা যাক সেই এনথালপি অফ আয়নাইজেশনটাকে আমি X দিয়ে এখানে লিখছি। আচ্ছা, তারপরে NaOH কিন্তু সে অ্যাকোয়াস সলিউশন Na প্লাস এবং OH মাইনাস ফর্মে পুরোপুরি ডিসোসিয়েট করে থাকবে। এবারে সেই OH মাইনাস যেটা NaOH থেকে পাচ্ছে এবং H প্লাস তাদের মধ্যে রিঅ্যাকশনস করে যে জল তৈরি হলো, এটা ব্র্যাকেটে লিকুইড লেখা উচিত ছিল, তার জন্য সেটাই হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন, সেটা হচ্ছে -55.84 কিলোজুল পার মোল। এবার এই দুটো স্টেপ যদি আমি জাস্ট কম্বাইন করে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে যে যখন HCN এর সঙ্গে NaOH আমি রিঅ্যাকশন করব, তখন এই NaCN প্লাস জল তৈরি হবে। NaCNটা সে স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে যাওয়ার জন্য পুরো ডিসোসিয়েট করে থাকে, তাহলে Na প্লাস অ্যাকোয়াস প্লাস Cl মাইনাস অ্যাকোয়াস এই ফর্মেই থাকছে। আলটিমেটলি যেটা হলো সেটা বেসিক্যালি হচ্ছে জল তৈরি হওয়া, তার জন্য যে এনথালপি চেঞ্জটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি -12.13 কিলোজুল পার মোল। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমি এই রিঅ্যাকশনটাই সত্যি সত্যি করতে পারছি,
আর এই ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি জানা আছে। এবার হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন থেকে আমি কি পাচ্ছি, না এই দুটোকে যোগ করলে যদি এইটা পাওয়া যায়, তার মানে এই এক্স এর যে ভ্যালুটা অর্থাৎ এনথালপি অফ আয়নাইজেশন অফ এইচএন, সেটা হয়ে যাবে কি না জাস্ট এই ডেল্টা এইচ এর সঙ্গে এনথালপি অফ নিউট্রালাইজেশন এই ভ্যালুটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে কিন্তু দাঁড়াচ্ছে 43.71 কিলোজুল পার মোল। অর্থাৎ এইচসিএন কে জাস্ট ভেঙে এইচ প্লাস এবং সিএল মাইনাস তৈরি করার জন্য আমার এনথালপি চেঞ্জ হচ্ছে 43.71 কিলোজুল পার মোল। আর হয় না যদি আমি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস মানে এইচসিএন এনওএইচ এর বদলে এইচসিএল এনওএইচ এই রিয়াকশনটাকে করি, এইচসিএল সে অ্যাকোয়াস সলিউশনে এমনি ডিসোসিয়েট করে থাকবে এইচ প্লাস এবং সিএল মাইনাস ফর্মে, এনওএইচ সেও অ্যাকোয়াস সলিউশনে এন প্লাস এবং ওএইচ মাইনাস ডিসোসিয়েট করে থাকবে, করে যখন NaCl প্লাস জল তৈরি হচ্ছে তখন আলটিমেটলি দাঁড়াচ্ছে যে Na প্লাস সিএল মানে সেও অ্যাকোয়াস সলিউশনে এন প্লাস এবং সিএল মাইনাস ফর্মে থাকছে, আলটিমেটলি জল তৈরি হয়। এই জলের পাশে সবসময় লিকুইডটা লেখা উচিত। তাহলে এই যে এখান থেকে বোঝা যাচ্ছে Na প্লাস সিএল মাইনাস এন প্লাস সিএল মাইনাস বাদ চলে গেলে ওভারঅল রিয়াকশনটা যেটা হচ্ছে এইচ প্লাস প্লাস ওএইচ মাইনাস থেকে এইচ টু লিকুইড। তাহলে এক মোল এইচ প্লাস অ্যাকোয়াস কন্ডিশনে, এক মোল ওএইচ মাইনাস অ্যাকোয়াস কন্ডিশনে যুক্ত হয়ে লিকুইড ওয়াটার তৈরি করলো, তার জন্য যে এনথালপি চেঞ্জ সেটা এনথালপি অফ নিউট্রালাইজেশন। এই পার্টিকুলার ক্ষেত্রে এনথালপি চেঞ্জ অফ দ্য রিয়াকশন এনথালপি অফ নিউট্রালাইজেশন দুটো বেসিক্যালি একই কোয়ান্টিটি। তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে এনথালপি অফ নিউট্রালাইজেশন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার এইচ এক মোল এইচ প্লাসের সঙ্গে এক মোল ওএইচ মাইনাস অ্যাকোয়াস কন্ডিশনে যুক্ত হয়ে জল তৈরি হয়। তাহলে যখন আমি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস নিয়ে কথাবার্তা বলবো, যে কোনো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের জন্য এনথালপি অফ নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট, এবং সেটা জাস্ট যেটা আমি বললাম ওই -55.84 কিলোজুল পার মোল। কিন্তু যদি তার মধ্যে একজন বা দুজন যদি আমার উইক হয়ে যায় তখন কিন্তু এনথালপি অফ আয়নাইজেশন এই ডেটাটাকে আমাকে অ্যাডিশনালি ইউজ করতে হবে। আর এর উপরে বেশ করে আমি তিনটে প্রবলেম দিয়েছি, এই তিনটে প্রবলেম ছাত্রদেরকে করতে বলছি আর কি। তার উত্তর দিয়ে দেওয়া আছে, খুব সহজ, জাস্ট করে উত্তরগুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে। আচ্ছা, এবার আমরা আসবো এনথালপি অফ ডাইলিউশন আর এনথালপি অফ সলিউশন। আচ্ছা, ডাইলিউশন মানে হচ্ছে লেটসে কোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের সলিউশন আছে, সেখানে কোনো একটা সলভেন্ট অ্যাড করলাম যাতে করে কনসেন্ট্রেশনটা কমছে, সেটা বেসিক্যালি ডাইলিউশন। আর কোনো একটা সলিউশন আছে অথবা পিওর সলভেন্ট আছে, সেখানে একটা সলিউট অ্যাড করে জাস্ট কনসেন্ট্রেশনটাকে বাড়ানো, সেটা বেসিক্যালি আমার সলিউশন। তাহলে ডাইলিউশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কমবে আর সলিউশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে। ডাইলিউশন আমি যেটা করবো সলভেন্ট অ্যাড করবো, আর সলিউশনের ক্ষেত্রে আমি বেসিক্যালি সলিউট অ্যাড করবো। তাহলে এনথালপি অফ ডাইলিউশন কি বলছে, ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি টু ডাইলিউট এ পার্টিকুলার সলিউশন বাই অ্যাডিং 1 mole of a solvent. Enthalpy of dilution depends on the way by which the solvent is added. যদি আমি খুব ধীরে ধীরে জাস্ট সলভেন্টটাকে অ্যাড করি যাতে করে কনসেন্ট্রেশনে খুব বেশি সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে না, সেটাকে বলা হবে ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন। ইফ 1 mole of a solvent is added to a huge volume of solution such that change in concentration is negligibly small, then the change in enthalpy is known as the differential enthalpy of dilution. তাহলে এই যে হিউজ অ্যামাউন্টের সলিউশন নিয়েছি, সেখানে আমি এক মোল সলভেন্ট অ্যাড করছি যাতে করে কনসেন্ট্রেশনে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। এবার এই হিউজ অ্যামাউন্টের সলিউশন তো সবসময় নেওয়া সম্ভব না, এটাকে অল্টারনেটিভলি যেটা করতে পারা যেতে পারে, যদি ফাইনাইট অ্যামাউন্টের সলিউশন আমি নিই তাহলে কিন্তু আমাকে এক মোল অ্যাজ এ হোল একসাথে জাস্ট অ্যাড করলে হবে না, আমাকে জাস্ট একটা ইনফাইনাইটেসিমাল পরিমাণ সলভেন্ট অ্যাড করতে হবে। করে জাস্ট একটা মানে সামান্য যে এনথালপি চেঞ্জ হবে সেইখান থেকে আমাকে জাস্ট ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন বের করে নিতে হবে। যে এখানে আমি পরিষ্কারভাবে ডিফাইন করেছি, when a small amount dm of the solvent is added such that change in enthalpy is very small equal to d of delta H, then differential enthalpy of dilution is given by del delta H by del m at constant temperature pressure. হ্যাঁ, এখানে অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার রাখা হচ্ছে। আর আবার উল্টো দিকে যদি 1 mole of a solvent is added in a finite volume of solution, then change in enthalpy is known as the integral enthalpy of dilution. আর এবারে যদি ডেল্টা এইচ ভার্সেস এম আমি প্লট করি তাহলে দেখা যায় যে প্রথম থেকে প্লটটা লিনিয়ার। প্রথম থেকে প্লটটা লিনিয়ার মানে বেসিক্যালি এম যখন খুব কম, অর্থাৎ যখন সলিউশনটা সাফিসিয়েন্টলি ডাইলিউট বা আইডিয়ালি ডাইলিউট, তখন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এই যে ডেল্টা এইচ ভার্সেস এম প্লটের স্লোপ যেটা বেসিক্যালি ডিফারেন্সিয়াল এনথালপি অফ ডাইলিউশন, আর ডেল্টা এইচ বাই এম এইটা বেসিক্যালি একই, তখন ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশনগুলো বেসিক্যালি একই হয়ে যাচ্ছে। তো যখনই কনসেন্ট্রেটেড সলিউশন হয়ে যাচ্ছে তখন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ডেল এইচ বাই ডেল এম এর কনস্ট্যান্ট পি অর্থাৎ স্লোপটা আর ডেল্টা এইচ বাই এম এই দুটো কিন্তু সমান হচ্ছে না। অর্থাৎ যেটা দাঁড়ালো যে ডাইলিউট আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশনগুলো একই, কিন্তু কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে কিন্তু তারা ডিফার করছে। সিমিলার সিচুয়েশন হচ্ছে এনথালপি অফ সলিউশনের ক্ষেত্রে। আমি জাস্ট সিম্পলি রিড আউট করছি। The molar enthalpy of solution is defined as the change in enthalpy when 1 mole of a solute is added
to a solution to increase its concentration. Enthalpy of solution depends on the way by which the solvent is added. If 1 mole of solute is added to a huge volume of solvent such that change in concentration is negligibly small, then the change in enthalpy is known as the differential enthalpy of solution. If a small amount dm of the solute is added such that change in enthalpy is very small, equal to d of delta H, then differential enthalpy of solution is defined by del delta H by del m at constant temperature pressure. On the other hand, if 1 mole of solute is added in a finite volume of solvent, then change in enthalpy is known as integral enthalpy of solution. এবারে ওই ডেল্টা এইচ ভার্সেস এম প্লটটা এক্স্যাক্ট একই রকমের দেখতে হবে। যদি আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয়, তাহলে যেমন করে আমরা বললাম যে ডিফারেনশিয়াল এবং ইন্টিগ্রাল এনথালপি অফ ডাইলিউশনগুলো একই, ঠিক এখানেও একই রকমভাবে ইন্টিগ্রাল অ্যান্ড ডিফারেনশিয়াল এনথালপি অফ সলিউশনগুলো একই হবে, কিন্তু কনসেন্ট্রেটেড সলিউশনের ক্ষেত্রে এটা হচ্ছে না। আচ্ছা, এবার একটা স্পেসিফিক এক্সাম্পলের ক্ষেত্রে আসি। যখন 1 mole HCl is dissolved in huge amount of water, then the enthalpy change is minus 75.145 kilojoule per mole. This is the differential enthalpy of solution. But 1 mole of HCl is dissolved in a finite amount of water, then enthalpy of solution can be different. একটা স্পেসিফিক এক্সাম্পল এখানে আমি বলছি যে HCl গ্যাসিয়াস অবস্থা নিলাম, 25 ml ওয়াটারের সঙ্গে যখন তাকে অ্যাড করছি, তখন যে HCl তৈরি হলো তার এনথালপি চেঞ্জ মাইনাস 72.266 কিলোজুল পার মোল। এবারে সলভেন্টের পরিমাণটা 25 থেকে যে 200 ml যখন নিয়ে নিচ্ছি, তখন সেটা চেঞ্জ হয়ে গেল মাইনাস 74.203 কিলোজুল পার মোল। আর হিউজ অ্যামাউন্টের নিয়ে নিলে সেটা হয়ে যাচ্ছে মাইনাস 75.185 কিলোজুল পার মোল, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। সেটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সিয়াল ভ্যালুটা। আর এর উপরে বেশ করে আমি দুটো প্রবলেম দিই, সেই প্রবলেমগুলো ছাত্রদের করতে বলছি। খুব সিম্পল প্রবলেম, জাস্ট করে দেখতে পারি। আজ আমরা লাস্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। Enthalpy of atomization can be defined as change in enthalpy to produce 1 mole of atoms in the gaseous atomic state from the elements in their standard state. Enthalpy of atomization of the element are determined from spectroscopic measurements and some thermal data. Atomization enthalpies of carbon, graphite, hydrogen gas, oxygen gas, nitrogen gas, chlorine gas are respectively, আমি জাস্ট এই তার ভ্যালুগুলোকে জাস্ট এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এখানে তাহলে যেটা বলা হলো সেটা হচ্ছে যে আমি একটা অ্যাটম জাস্ট তৈরি করবো আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায়। এবার সেই অ্যাটমটাকে তৈরি করতে পারি, যেমন কার্বন সে গ্রাফাইট সে সলিড অবস্থায় থাকে, সেইখান থেকে একটা অ্যাটমকে আলাদা করা। আর হাইড্রোজেন বা অক্সিজেন বা নাইট্রোজেন বা ক্লোরিন এরা ডায়াটমিক গ্যাস হিসেবে অ্যাপিয়ার করে, তাহলে সেই বন্ডটাকে ডিসোসিয়েট করে সেইখান থেকে হাইড্রোজেন অ্যাটম বা অক্সিজেন অ্যাটম বা নাইট্রোজেন বা ক্লোরিন অ্যাটম এগুলোকে যে ডিসোসিয়েট করতে হবে আর কি। তার জন্য যে এনথালপি চেঞ্জ হবে সেটা হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন। এই ডেটাটা কিন্তু অনেক সময় ওই এনথালপি অফ রিয়াকশন ক্যালকুলেট করার জন্য বা কোনো একটা রিয়াকশনের ফিজিবিলিটি বোঝার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই ডেটার উপরে এবং এই এনথালপি অ্যাটমাইজেশন এই ডেটাগুলোর উপর বেস করে আমি জাস্ট একটা এই করেসপন্ডিং নিউমেরিক্যাল প্রবলেমটার কথা বলছি। ফ্রম দ্য ডেটা গিভেন বিলো ক্যালকুলেট দ্য অ্যাটমাইজেশন এনার্জি অফ কার্বন, গ্রাফাইট। এই ভ্যালুগুলোর উপর নির্ভর করে কেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটাকে কাজে লাগিয়ে এনথালপি চেঞ্জ ফর দ্য অ্যাটমাইজেশন অফ কার্বন, গ্রাফাইট সেটাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে। তাহলে আমরা এই লেকচারে আলটিমেটলি যে জিনিসগুলো কভার করলাম সেটা হচ্ছে এই যে এনথালপি অফ ফরমেশন নিয়ে আলোচনা করলাম, এনথালপি অফ কম্বাশন নিয়ে আলোচনা করলাম। আর এনথালপি অফ হাইড্রোজিনেশন এইটা এই পার্টিকুলার কনটেক্সটে আমরা বলিনি, এটা আমাদের পরে অন্য একটা পারপাসে এটা বলার খুব ইচ্ছা আছে আর কি। সেই জন্যে মানে এনথালপি অফ হাইড্রোজেনেশন, এনথালপি অফ ডিহাইড্রোজেনেশন এই যে জিনিসগুলো এটা আমরা ওই ক্যাটালিসিসের কনটেক্সটে খুব ডিটেলে বলবো আর কি। সেই জন্য এখানে বা অ্যাডজর্পশনের কনটেক্সটে এটাকে আমি খুব ভালো করে বলবো বলে এখানে বলিনি আর কি। আচ্ছা, তবু একটু বলে নেওয়া যাক। ধরা যাক একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে, সেই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আমি স্যাচুরেট করছি হাইড্রোজেন দিয়ে। তাহলে এই যে রিয়াকশনের জন্য ধরা যাক আমি C2H4 অর্থাৎ ইথিলিন তার সঙ্গে হাইড্রোজেনের রিয়াকশন করে ইথেন তৈরি করছি। তার জন্য যে এনথালপি চেঞ্জ হবে সেটা হচ্ছে এনথালপি অফ হাইড্রোজেনেশন। এবার রিভার্স রিয়াকশনটা যদি করতাম, যে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে আনস্যাচুরেট করছে এবং হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন। যে হাইড্রোজেনেশন এবং ডিহাইড্রোজেনেশন তারা দুটো রিভার্স প্রসেস, তার জন্য একটা এনথালপি চেঞ্জ সেটা নিয়ে একটা ভাবতে হতে পারে। আচ্ছা, এছাড়া আমরা এই পরে থার্মোডাইনামিক ফিচার্স অফ এ অর্গানিক রিয়াকশন যখন নিয়ে আলোচনা করব,
তখন এনথালপি অফ হাইড্রোজেনেশন, এনথালপি অফ কম্বাশন, এনথালপি অফ ফরমেশন, এই ডেটাগুলোর উপরে বেস করে জাস্ট আমরা বোঝার চেষ্টা করব যে কোন হাইড্রোকার্বনটা কত বেশি স্টেবল। এই স্টেবিলিটি অফ হাইড্রোকার্বন সেটাকে বোঝার জন্য কিন্তু এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ কম্বাশন, এনথালপি অফ হাইড্রোজেনেশন, এই ডেটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিন্তু আমাদের ডিটেলে আলোচনা করার একটা সুযোগ আছে, আমরা সেটা পরে করব। জাস্ট ডেল্টা জি এই পার্টটা আলোচনা হয়ে যাওয়ার পরে, বা গিভস এনার্জিটা ইন্ট্রোডিউস হয়ে যাওয়ার পর। আমরা ল্যাটিস এনথালপি নিয়ে কথাবার্তা বলেছি, এবং বন্ড হেবার সাইকেল থেকে কি করে ল্যাটিস এনথালপিটাকে বের করতে হয় সেটা নিয়ে কথাবার্তা বলেছি। বন্ড ডিসোসিয়েশন এনথালপি এবং অ্যাভারেজ বন্ড এনথালপি নিয়ে কথা বলেছি, এবং তাদের তফাৎটা ভালো করে বুঝেছি। যখন বন্ড ডিসোসিয়েশন এনথালপি বলছি, তখন একটা পার্টিকুলার বন্ডকে ভাঙতে হবে, তার হোমোলাইটিক ফিশন করতে হবে ইন এ পার্টিকুলার কেমিক্যাল এনভায়রনমেন্ট। আর অ্যাভারেজ বন্ড এনথালপি নিয়ে যখন কথাবার্তা বলছি, তখন কিন্তু এই বন্ড ডিসোসিয়েশন এনথালপিগুলো একটা অ্যাভারেজ নিয়ে নিতে হচ্ছে। আর এখানে হোমোলাইটিক ফিশন এই টার্মটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। রেজোনেন্স এনথালপি নিয়ে কথাবার্তা বলেছি, অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে পার্টিকুলারলি যখন আমি কথাবার্তা বলবো, দেখবো রেজোনেন্স এনথালপির কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে। এগুলোকে নিয়ে কিন্তু পরে আবার আমরা একবার আলোচনা করব। আর এনথালপি অফ নিউট্রালাইজেশন নিয়ে কথাবার্তা বলেছি, আমরা বলেছি যে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, এদের স্ট্যান্ডার্ড মডেল এনথালপি অফ নিউট্রালাইজেশন অলওয়েজ কনস্ট্যান্ট, যেটা -55.84 কিলোজুল পার মোল। কিন্তু যদি অ্যাসিড এবং বেসের মধ্যে কেউ এক বা একাধিক জন যদি উইক হয়ে যায়, তাহলে কিন্তু আর এনথালপি অফ নিউট্রালাইজেশন সেটা হবে না। আমি এনথালপি অফ ডাইলিউশন এবং সলিউশন এটা নিয়ে কথাবার্তা বলি, এনথালপি অফ অ্যাটমাইজেশন নিয়ে কথাবার্তা বলছি। এছাড়া আরো অনেক কিছু কথাবার্তা আমাদের বলতে হতো, যেমন আমি অলরেডি বললাম এনথালপি অফ হাইড্রোজেনেশন, এনথালপি অফ ডিহাইড্রোজেনেশন, এগুলো নিয়ে কথাবার্তা বলতে হতে পারে। এনথালপি অফ ক্রিস্টালাইজেশন, এনথালপি অফ প্রেসিপিটেশন, এনথালপি অফ হাইড্রেশন, আরো সব বিভিন্ন রকমের মানে জিনিস নিয়ে অলরেডি কথা বলা হয়তো দরকার ছিল, কিন্তু এগুলো শেষ নেই। কিন্তু ব্যাপারটা কি just, আমরা বুঝতে পেরেছি আশা করা যায়। তাহলে আমরা এই ফিজিক্যাল কেমিস্ট্রির কনটেক্সটে থার্মোকেমিস্ট্রির মধ্যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কভার করার কথা, সেটা আমরা অ্যাকচুয়ালি কভার করলাম লাস্ট ক্লাসে। আমরা মানে গত ক্লাসে থার্মোকেমিস্ট্রি 1 এর মধ্যে আমরা মোর ফিজিক্যাল যেগুলো, মানে মোর ফিজিক্যাল ইন দ্য সেন্স যে মানে ফিজিক্যাল কেমিস্ট্রির নিজস্ব বিষয় যেগুলো, সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করেছি। আর আজকের লেকচারে আমরা ওই থার্মোকেমিস্ট্রি কনসেপ্টটাকে জাস্ট বিভিন্ন রকমের প্রসেসের ক্ষেত্রে, বিভিন্ন রকমের রিয়াকশনের ক্ষেত্রে কেমন করে ইউজ করা হচ্ছে, এবং সেইখান থেকে এনথালপি চেঞ্জ ফর ভেরিয়াস প্রসেসেস, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আরও থার্মোকেমিস্ট্রি কিছু পার্ট, অর্থাৎ থার্মোডাইনামিক্সটাকে আমি কেমিস্ট্রিতে ইউজ করবো, সেটাই তো থার্মোকেমিস্ট্রি। শুধুমাত্র ফার্স্ট ল থেকে তো আর থার্মোকেমিস্ট্রি সব কিছু হয়ে যেতে পারে না, সেকেন্ড ল কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে, এন্ট্রপির কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। তাহলে আমরা থার্মোকেমিস্ট্রির একটা থার্ড লেকচার দেবো, বেসিক্যালি হচ্ছে ওই থার্মোডাইনামিক্সের ইউজ ইন কেমিস্ট্রি। সেইটা কিন্তু ওই সেকেন্ড ল হয়ে যাওয়ার পরে, যেখানে আমরা গিভস এনার্জি নিয়ে কথাবার্তা বলে ফেলবো, তারপরে এন্ট্রপি ইন্ট্রোডিউস করে ফেলবো তারপরে। ঠিক আছে? তাহলে এই ফার্স্ট ল এবং তার যে বিভিন্ন রকম কনসিকুয়েন্সেস এবং তার অ্যাপ্লিকেশন, সেটা আমরা এখানে শেষ করলাম এই 10টা ক্লাসের মধ্যে। তাহলে আমরা একদম মানে এই যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের লেকচার সিরিজ চলছে, লেকচার 1 থেকে লেকচার 10 এই পর্যন্ত বেসিক্যালি ফার্স্ট ল এবং তার অ্যাপ্লিকেশন থার্মোকেমিস্ট্রি। প্রথম 8টা ক্লাসে হচ্ছে ফার্স্ট লয়ের কনসেপ্টগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। লেকচার 9 এবং 10-এ আমরা বেসিক্যালি তার অ্যাপ্লিকেশনস, অর্থাৎ থার্মোকেমিস্ট্রি, এটাকে বুঝে নিলাম। তাহলে 11 ক্লাস অনওয়ার্ডস আমরা যে কাজটাকে করব, সেটা বেসিক্যালি হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। নেক্সট ক্লাসে আমরা ইঞ্জিন, হিট পাম্প, রেফ্রিজারেটর সেগুলো ইন্ট্রোডিউস করবো, তার এফিসিয়েন্সি নিয়ে কথাবার্তা বলবো, এবং সেই এফিসিয়েন্সির লিমিট খুঁজতে গিয়ে সেখান থেকে আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে ইন্ট্রোডিউস করবো। তারপরে সেকেন্ড ল নিয়ে আরো বেশ কিছু লেকচার আমাদের আলোচনা করতে হবে, এবং এই থার্মোডাইনামিক্সটা অ্যাকচুয়ালি অনেকটা লম্বা, কারণ এটার পরেই আমাদের এই সেকেন্ড ল, ফার্স্ট ল শিখে নেওয়ার পরে এগুলোকে ইউজ করতে হবে আবার কেমিস্ট্রিতে। সেখান থেকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, ফেজ ইকুইলিব্রিয়াম, রিডক্স রিয়াকশনের ক্ষেত্রে তার ইউজ, এইসব জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে হবে। তো এইরকমভাবে চলবে। হ্যাঁ, আমরা আশা করছি সবটা কভার করতে সমর্থ হব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ। আর ছাত্রদেরকে আবার একটা অনুরোধ করছি যে এই যে লাস্ট দুটো ক্লাসে থার্মোকেমিস্ট্রিতে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছি, এবং নিউমেরিক্যাল প্রবলেম আগে আমরা উত্তরগুলোকে দিচ্ছিলাম, এখন উত্তরগুলোকে দিচ্ছি। এই পড়ার সাথে সাথে কিন্তু পার্টিকুলারলি ছাত্ররা যারা পরীক্ষা দিতে চায়, তাদের কিন্তু এই নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে সলভ করতে হবে। নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, হয়তো উত্তর মিলছে না, তাহলে কিন্তু আমাদের অবশ্যই জানাতে হবে। আমরা কিন্তু তার সলিউশন তখন সাপ্লাই করে দেবো, মানে পার্সোনালি যদি হোয়াটসঅ্যাপও করতে পারে, অথবা জাস্ট এই গ্রুপে কমেন্ট বক্সে যদি কেউ লিখে দেয়, তাহলে তার মতো করে কিন্তু সলিউশনটা করে আমরা জাস্ট আপলোড করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আবার এই পর্যন্ত থাক আর একবারের জন্য।